অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যারা গণিত প্রশ্ন পাইছো যে কিভাবে এটা সমাধান করব, তো তোমাদের জন্য নিয়ে আসলাম ভিডিও। তো তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে শিরোনামে, প্রশ্ন ১ শিরোনাম সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সময় 3 বছর। এন আছে সময় স্কিমের সঞ্চয় স্কিমের মুনাফার হার 8 সমান 9%। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আই সমান হট মানে বাইর করতে হবে। আর খ নম্বরে আছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ সমান কত। দ্বিতীয়, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার 8 সমান 9%। প্রথম প্রশ্নতে প্রশ্ন দিছে ক থেকে পর্যন্ত। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত বাইর করতে হবে, সূত্র উল্লেখ করতে হবে, প্রতিটা সূত্র উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, তারপরে ঘতে আছে একই, তো আমি পড়লাম না, ক খ গ একই সিস্টেম, খালি বছর পরিবর্তন 1 2 3। ঘতে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। আর উমতে আছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো। হ্যাঁ, তো আর একটা প্রশ্ন হচ্ছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। তো বন্ধুরা, এবার সরাসরি আমরা কিছু প্রশ্নের উত্তরে চলে যাব। কিভাবে শুরু করতে হবে, খাতায় কিভাবে লিখতে হবে, সব নিয়ম দেখাবো। ঠিক আছে, এবার আমি শুরু করে চলে যাই। বন্ধুরা, এটা হচ্ছে কভার পেজ। ঠিক আছে, আসলে কভার পেজ না দেয়াই বা হলো, তারপর দিলাম। ঠিক আছে, যে প্রতি স্কুলে তো এক না হয়, এক হতেও পারে, যার যে স্কুলে সেরকম আছে তারা সেরকম পূরণ করে নেবা। নির্ধারিত কাজ। বন্ধুরা, এখানে কিন্তু কাজ স্যার আপনারা যে তোমাদের যেটা আছে, ঠিক আছে, সেটা পূরণ করবো। তো বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। কিভাবে শুরু করতে হবে। হ্যাঁ, এই যে ঠিক আছে, আমি দেখো এইভাবে শুরু করছি। শিরোনাম সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য, এইটা লিখতে হবে। দ্বিতীয়, সরল মুনাফার ক্ষেত্রে ক খ এর সমাধান, মানে আমাদের কিন্তু মূল শিরোনাম যেটা আছে ওটা তুলতে হবে। তোলার পরে এই সবুজ কালি দেওয়া হলুদ যেটা লেখো না কেন, সরল মুনাফার ক্ষেত্রে ক ও খ এর সমাধান। ঠিক আছে, আমরা এই পেজটা চলে যাই। তো আমাদের কতে প্রশ্ন ছিল যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ কত। হ্যাঁ, এটা সরল মুনাফার ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে। তো দেওয়া আছে মূলধন পি সমান 15,000 টাকা, সময়কাল এন সমান 3 বছর, মুনাফার হার 8 সমান 9%। 9% মানে পার্সেন্ট মানে হচ্ছে প্রতিশতে। হ্যাঁ, তো আমরা এখানে 9/100, শতে মানে যে যত পার্সেন্ট থাকবে উপরে তত, নিচে 100 টাকা। তো নির্ণয় করতে হবে যে মুনাফার পরিমাণ, সরল মুনাফা আয় সমান হট। তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে মুনাফা আয় সমান পিআরএন, এটা সূত্র কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো এবার আই সমান পিআরএন, তো আমরা সমান এই পির মান কত, 15,000 টাকা আসল, গুণের সম্পর্ক গুণ, আর পাইছি 9/100 গুণ 3। তো আমাদের এই পাশে কাটাকাটি হচ্ছে, তোমরা এই 100 দিয়ে 15,000 কাটলে 200 বাদ যায়। পরে হচ্ছে এই থাকে কত, 150। 150 সাথে 3 গুণ 9 গুণ দিলে একবারে 4,050 টাকা হয়। তো এটা ছিল কর উত্তর। ঠিক আছে, তো আমরা পরবর্তী পৃষ্ঠায় খতে চলে যাব। আমাদের খতে প্রশ্ন ছিল 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল কত। সরল মুনাফায় মুনাফা আসল কত। ঠিক আছে, মুনাফা আসল মানে হচ্ছে আসল যোগ মুনাফা, এই দুইটা। ঠিক আছে, আর ও এখানে দিয়ে দিছিল এ সমান পি প্লাস আই। তো আমরা দেখো দেওয়া আছে মূলধন পি সমান 15,000 টাকা, ক হতে পাই 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা কত পেয়েছি, আমরা কিন্তু 4,050 টাকা পেয়েছি। তারপর আমরা জানি সরল মুনাফা আসল, সরল মুনাফা আসল এ সমান পি প্লাস আই, পি তে আসল আর আইতে মুনাফা। তো আমরা জাস্ট খালি বসাই দেবো মানটা, পি সমান 15,000 প্লাস আইতে আমরা কতে যাবে 4,050 টাকা, যোগ করলে 19,050 টাকা। ঠিক আছে, এটা ছিল খর উত্তর। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের একটা প্রশ্ন ছিল যে সরি, আমাদের তারপরে হচ্ছে ছিল আমরা যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক খ গ ঘ ম এর সমাধান। ঠিক আছে, আমরা জাস্ট ওই যেভাবে লিখছি হেডলাইনে তোমরা ওইভাবে দিয়ে দিবা। হ্যাঁ, ওইভাবে দিয়ে দিবা। তারপরে ক নং প্রশ্নের সমাধান খ নং এইভাবে দিবা। তো ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে মূলধন পি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9%। হয়ে যাবে আমরা 9 মানে ওইভাবেই হবে 9/100। এবার আমাদের 1 বছর 2 বছর 3 বছর ক থেকে ক খ গ,
জাস্ট খালি বছরটা পরিবর্তন হবে, সূত্র সেম এক থাকবে। তো যেহেতু এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে, সেহেতু সময়কাল হবে কি এন সমান 1 বছর। তা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 + r পাওয়ার n, মানে হোল পাওয়ার n। তো প্রথম বছরান্তে, অতএব প্রথম বছরান্তে মূলধন সমান পির মান কত, আসে হল 15,000 ইন্টু 1 + আর এর মান কত 9/100। এবার ওই এন হচ্ছে সময়, যত সময়ের কথা উল্লেখ করা হবে, যত সময়ের কথা বলা হবে, আমরা এদের মানটা তত দেব। তো 15,000 ইন্টু এখন হচ্ছে ওই যে 9/100, এটাকে 9কে 100 মানে 100কে 9 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 0.09, ওর উপর 1, তো +1। তো যেহেতু একবার যদি করা হয় তাহলে 1 + 0.9 এর সাথে যদি একের সাথে যদি 0.09 যোগ করা হয় তাহলে 1.09 হয়। আর উপরে যা থাকে ওই ভিতরে ততবার গুণ হয়। তো 1 ছিল 1.09 একবারে গুণ হবে, গুণ হয়ে 15,000 সাথে গুণ হলে আমাদের 15,000 সাথে গুণ হলে কত হয় 16,350 টাকা। তো এটা হচ্ছে ক নম্বর সমাধান। খতে আমরা চলে যাই। খতে সে 2 বছর বলছিল, সেই সেম সূত্র আমার একই সবকিছু থাকবে, মূলধন মুনাফার হার তারপরে খালি এখানে পরিবর্তন হবে, যেহেতু 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে, সেহেতু সময়কাল এর সমান 2 বছর। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 + r হোল পাওয়ার n। তো 2 বছর হতে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা মান বসালাম, পির মান 15,000, ঠিক আছে, ইন্টু 1 + ওই আর এর মান যা ছিল তাই, খালি উপরে পরিবর্তন হবে 2। তারপরে সেই একই নিয়মে ভাগ করলে 0.09 হয়, তারপরে একের সাথে 0 যোগ করলে হয় আছে 1.09। এবার দেখো উপরে আমাদের কি ছিল, উপরে ছিল 2, এই কারণে ওই 1.09 কয়বার গুণ হবে, 2 বার গুণ হবে 15 সাথে। তো ওই 1.09 আর 15 একবার গুণ দিলে আমাদের ক্যালকুলেটর চাপা দেখবে একবার উত্তর হয়েছে 17,821.5 টাকা। তো এইটা ছিল আমাদের কিসের উত্তর বলো তো, ক্ষয়ের উত্তর। গতে চলে যায়। গতে হবে 3 বছর, দেওয়া আছে মূলধন সেম একই সব নিয়ম, খালি পরিবর্তন হবে যে আমরা যেহেতু 3 বছর আনতে আর n সমান 3, আমরা জানি সি সমান পিন 1 + r পাওয়ার হোল পাওয়ার n। তো ওই সেম একে মান বসাবো, ওখানে 3 দেবো, ওই 9/100 মান করলে কত 0.09 হয়। তো একের সাথে যোগ দিলে 1.09। তো এবার ওর উপর কত 3 আছে, তাহলে 1.09 কবে 3 গুণ 1.09 গুণ 1.09 গুণ 1.09, এই তিনটা গুণ ওর সাথে 15,000 গুণ দিবা, একবার উত্তর চলে এসে 19,425.435 টাকা। ঠিক আছে, এটা ছিল আমাদের কিসের উত্তর, গ এর উত্তর। তো বন্ধুরা ঘতে আমাদের প্রশ্ন করছিল যে নির্দিষ্ট, ঘতে প্রশ্ন ছিল নির্দিষ্ট সময়কাল 3 বছর পর, এবার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি, সরি, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা চাইছে, আমাদের কি চাইছে, চক্রবৃদ্ধি মুনাফা। তো নিয়মগুলো সব একই থাকবে, তো খালি সূত্রের একটু পরিবর্তন হবে। মূলধন মুনাফার হার, যেহেতু 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে, সেহেতু সময়কাল কত 3 বছর দেওয়া আছে, 3 বছর দেওয়া আছে। তা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে পি ইন্টু 1 + r হোল পাওয়ার n মাইনাস পি। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা মানে 3 বছর, তাহলে আমরা মান বসাই, পির মান বসাবো 1 + r, ওই যে আর এর মান দেওয়া আছে 3 মাইনাস, আবার মাইনাস পি এর মান কত একই, সেম আগের নিয়মে। ঠিক আছে, ওই 9 দিয়ে ভাগ করে 0.09 হয়, একের সাথে যোগ দিলে পরে 1.09 হয়। এবার 3 বার আছে, তো আমরা 3 মধ্যে কি করবো, এবার গুণ দেবো, গুণ দিয়ে 15,000 সাথে গুণ দেবো, গুণ দিয়ে যা পাবো ওই মাঝখানে 15,000 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। উত্তর কি আছে, উত্তর আসবে 4,425.435 টাকা। এটা ছিল কিসের উত্তর, ঘয়ের উত্তর। ঠিক আছে, উমতে আমরা চলে যাই। উমতে কি আছে, উমতে আছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো। তোমাদের আমরা সবই পাইছি, দেখো আমাদের ওখানে কিন্তু সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সবই পাইছি। ঘন হতে পাই নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা হলো কত টাকা, 4,425.435 টাকা। এবং পুরো পেয়েছি, আগে পাইছি নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা পাইছি 4,050 টাকা। তো এখন খালি আমরা ওই সরল মুনাফা আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তো সব সময়ই হচ্ছে জেনারেল অধিকাংশ মানে সব সময়ই চক্রবৃদ্ধি মুনাফা বেশি হয়, ঠিক আছে, সব সময়। তো ওই চক্রবৃদ্ধি থেকে সরল মুনাফা বাদ দিলে আমার পার্থক্যটা হয়ে যায়। তো নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য হবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা টাকা। তো এবার 4,425.435 মাইনাস 4,050 টাকা বিয়োগ করলে আমার হয় 375.435 টাকা। এটা ছিল আমাদের কিসের উত্তর, উভয়ের উত্তর। তো এরপর আমরা চলে যাবো কিসে, একটা এমনি প্রশ্ন দেওয়া আছে যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি, ঠিক আছে, বেশি সুবিধাজনক।
আসলে এই পদ্ধতিটা হচ্ছে সমবায় সমিতি স্কিমের ক্ষেত্রে যে মুনাফা পদ্ধতি সুবিধাজনক, এইভাবে টাইটেল দিয়ে লিখবা, সমবায় সমিতির সঞ্চয়ের স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক। উত্তরের পক্ষে বা যুক্তি দিতে হবে। সমবায় সমিতির সঞ্চয় স্কিমে প্রথম যে টাকা রাখা হয় তাই আসল বা মূলধন, এবং এর উপর বছর শেষে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। এই মুনাফা দুই প্রকার, যথা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। যে নির্দিষ্ট সময়ের জন্য সঞ্চয় করা হয় সেই নির্দিষ্ট সময় পর হিসাবকৃত অতিরিক্ত টাকা ওই নির্দিষ্ট সময় পর সরল মুনাফা বলে গণ্য। এই ক্ষেত্রে প্রত্যেক বছরে মূলধন বৃদ্ধি পায় না, তাই অতিরিক্ত মুনাফা পাওয়া সম্ভব নয়। আবার মুনাফা আসলের উপর যে মুনাফা হিসাব করা হয় তাই চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়, নতুন মূলধন হয়। এক্ষেত্রে মূলধন চক্রাকারে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ আমরা যদি বছরে ধরো যদি ব্যাংকে 500 টাকা রাখি, যদি এক বছর পর যদি 100 টাকা হয়, তাহলে পরের বছর সিস্টেমটা হচ্ছে ওই 500 টাকার সাথে ওই 100 যোগ করা হয়, তাহলে মূলধনের 600 উপরে আমাদের কি আসে, 600 উপরে আমাদের মুনাফা আসে, তাহলে কি এটা বাড়তে থাকে। তাই তাই চক্রবৃদ্ধি তাই তাই আমরা বলতে পারি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নতে আমরা চলে যাব। ঠিক আছে, তোমাদের পরবর্তী হচ্ছে দেখায়, আগে প্রশ্নগুলো দেখায়। ঠিক আছে, দেখো প্রশ্ন তোমাদের ছিল হচ্ছে 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিত রাশি নির্ণয় করো। এরপর আচ্ছা ঠিক আছে, এর পরবর্তী চিত্রের কাঠের সংখ্যা কত হবে, যে 2 দিয়ে দিছে। তারপরে আছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। তারপর 10 একর সমান কত বর্গ মিটার, 100 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, একটি ঘরের বাড়ির আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় এতগুণ ভারী, ঠিক আছে, হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। তো প্রশ্নটা চলে যায়। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন যেভাবে দেওয়া ছিল, তো সেই মধ্যে দেওয়া হচ্ছে প্যাটার্নটি হচ্ছে 6, 11, 16, 21। তো তোমরা যেভাবে টানছি, হ্যাঁ এইভাবে দেখো, 5 থেকে 6 পর্যন্ত যাইতে, 6 থেকে 11 পর্যন্ত যাইতে। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো দাগগুলো হচ্ছে পেন্সিল দিতে পারো, কলম দিয়ে দিলে সমস্যা নেই, পেন্সিল দিতে পারো, নিচে যে রেখাটা টানা হয়েছে। তো 6 থেকে 11 পর্যন্ত যেতে 5 লাগে, আবার 11 থেকে 16 পর্যন্ত যেতে কত লাগে, 5 লাগে, 16 থেকে 21 পর্যন্ত যেতে কত লাগে, 5 লাগে। তো আমাদের প্রশ্ন করছে যে বীজগণিত রাশি বের করতে বলছে। হ্যাঁ, তো আমাদের নিয়ম, তোমরা এইভাবে বের করার পর যত পার্থক্য হবে, যদি পার্থক্য প্রতিটাই সমান হয়, যত পার্থক্য হবে তত ক 100% হবে। যে 5 তাহলে 5 পার্থক্য হয়েছে, 5 ক। এবার 5 বানাইতে হইলে, প্রথম পদ ছিল কত, 6, এই 6 বানাইতে হইলে আর কত লাগে। আর মনে রাখবা এই ক আছে একটা ধ্রুব রাশি, মানে হচ্ছে পরপর চলতে থাকে, যেমন ক মান প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে এবার বাড়তে থাকে। হ্যাঁ, ক্রমিক রাশি এটা। তো যত পার্থক্য হবে, আবার বলছে তাহলে তত ক, তাহলে 5 ক হবে। তা প্রথমে কর মান কত, 1, তাহলে 5 হচ্ছে 5, আর 6 বানাইতে গেলে কত, 1 যোগ করা লাগে, তাহলে রাশি হবে 5 কে যোগ 1। তো এখানে পাশাপাশি যে কোনো দুইটি সংখ্যার পদে পার্থক্য আছে কত, 5। তাহলে প্যাটার্নটির প্রথম পদ দেখো, এই প্রথম কয়ের মান কত, 1, 5 কে 5 আর 1 কত, 6, তারপরে 5 থেকে 10 আর 1 11 মিলে যায়, তারপরে 3 5 15, 3 নম্বরে কর মান 3, 3 5 15, আর হচ্ছে 1 16, তারপরে 4 5 20 আর 21। হ্যাঁ, তার ধরি ক একটি ক্রমিক রাশি সংখ্যা, তাহলে প্যাটার্নটির পরবর্তী বীজগণিত রাশি হবে 5 ক যোগ 1, মানে বীজগণিত রাশি হবে 5 ক যোগ 1। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে একটা প্যাটার্ন দিয়েছিল। ঠিক আছে, প্যাটার্নতে বলছিল যে এই প্যাটার্নটির চতুর্থ প্যাটার্নটি তৈরি করো। ঠিক আছে, তো আমরা দেখে দেওয়া আছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা গুণে দেখি একটা এসে দেখো এখানে দেওয়া আছে যে প্রথমে 1 2 3 4 5টা, তারপর আছে 7টা, তারপরে 9টা, এবার দেওয়া আছে। হ্যাঁ, তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা 5 7 9। তো এখানে পাশাপাশি দুইটি চিত্রে কাঠির সংখ্যার পার্থক্য আছে। দেখো মানে এটা বের করতে হচ্ছে দ্বিতীয় চিত্র মাইনাস প্রথম চিত্র, তৃতীয় চিত্র মাইনাস দ্বিতীয় চিত্র, তারপরে বেশি থাকতো চতুর্থ চিত্র মাইনাস তৃতীয়, বের করতাম। তো বের করে আমার দেখা যায় যে বের করে প্রতিবার 2 হয়,
বা দিয়ে তুমি আগের নিয়মে করতে পারো, 5, 7, 9 প্রতিবার পার্থক্য 2। তাহলে দেখো যে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যায় যাইতে হইলে বানাইতে হইলে 2 করে লাগে। প্রতিটার সাথে 2 দিয়ে গেলে পরেরটা পাওয়া, 5-এর সাথে 2 দিলে কত, 7 পাওয়া যায়, পরেরটা 7-এর সাথে 2 গেলে 9। তো এইভাবে তো 9-এর সাথে তাহলে পরেরটা 9-এর সাথে 2 যোগ করতে হবে 11। তাহলে এই কাটাশিতে তুমি যেভাবে দেওয়া আছে তোমরা ওইভাবে এইটা প্রথম এইটা তুলবা, ঠিক আছে, এইটা তুলবা লাস্টেরটা তোলার পরে যেভাবে উপর থেকে নিচ থেকে 2টা ঘর টেনে দিলে হয়ে গেল তোমার কাটি সংখ্যা, ঠিক আছে, চতুর্থ চিত্রটা। তারপরে তোমাদের কি ছিল 3 নম্বর, 1 মিটার কাকে বলে। তো 1 মিটার হচ্ছে, ঠিক আছে, যে শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষরণ থেকে নির্গত ক্রিপ্টনের নির্দিষ্ট আইসোটোপ হতে নিঃসৃত কমলা বিকিরণের, মানে কমলা রঙের বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে ধরা হয়। এখানে বর্তমানে এই আলোর এই যে সংখ্যাটা আছে এত তরঙ্গ দৈর্ঘ্যকে 1 মিটার বলা হয়। এটা আছে 1650763.73। আচ্ছা, 4 নং প্রশ্ন, তোমাদের 4 নং প্রশ্ন ছিল হচ্ছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লেখো। তো 2টি এককের নাম তোমরা, ঠিক আছে, যে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম মেট্রিক টন, কুইন্টাল, এই দুটো দিলে হয়ে যায়। তারপর 5 তোমাদের আছে 10 একক সমান কত বর্গ মিটার। তো 10 একর সমান কত বর্গ মিটার তোমরা এখানে তুলে, আমরা জানি 1 একর সমান কত, 4046.86 বর্গ মিটার। সুতরাং 10 একর সমান গুণ দিলে যা হবে তাই, ঠিক আছে, 10 গুণ দিলে 40,40,468.6 বর্গ মিটার। এবার 6 নম্বর প্রশ্ন তোমাদের ছিল হচ্ছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তো আমরা কি জানি, আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, অতএব 1 সেন্টিমিটার সমান 1/2.54 সেন্টিমিটার, এবং 160 সেন্টিমিটার সমান 1 গুণ 160, ঐকিক নিয়ম, ঠিক আছে, 2.54 গুণ দিলে সরাসরি ওই 160কে 2/5 দিয়ে ভাগ দিলে 62.9921 ইঞ্চি প্রায়, ঠিক আছে। তো তোমাদের আরেকটা প্রশ্ন, লাস্ট একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ুর পানির তুলনায় হচ্ছে 0.0012 গুণ ভারী। তারপরে হচ্ছে তোমার ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত। তো দেওয়া আছে ঘরের আয়তন কত, 7,68,000 ঘন সেন্টিমিটার, বায়ু পানির তুলনায় অতগুণ ভারী, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন আছে আমরা জানি 0.0012 গ্রাম দেওয়া আছে। অতএব ঘরটিতে বায়ুর ওজন, ঠিক আছে, আর ওইটার সাথে গ্রামটা দিলে, ঠিক আছে, আমরা গুণ দিলে আসে কত, 990.72 গ্রাম। তো এবার এই গ্রামকে আমাদের কি করতে, কিলোগ্রাম বানাতে হবে। তো আমরা জানি 1000 কিলোগ্রামে 1 কেজি হয়, ঠিক আছে, 1 কিলোগ্রাম মানে কেজি, ঠিক আছে। তো 1000 গ্রামে আছে 1 কিলোগ্রাম। তো 1000 ভাগ করে আমার কিলোগ্রাম হয়ে যায়, কত হয়, 0.99072 কিলোগ্রাম। তো একটা সৌন্দর্য বর্ধনের জন্য বাম পাশে একটা শূন্য। এই ছিল বন্ধুরা 8ম শ্রেণী তোমাদের কি গণিত অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো বন্ধুরা আমার চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবো, লাইক করুন, শেয়ার করবো, অবশ্যই সব সব অ্যাসাইনমেন্টের উত্তর হবে আমার চ্যানেলে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবো না, ঠিক আছে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।